পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরেকবার ওয়েলকাম। ডাব্লিউবিএসআই কেপিএসআই যারা মেন্স প্রিপারেশন করছো, এর আগে তোমাদেরকে জিকে বা ম্যাথ, সেই সঙ্গে যে বাংলা ইংরেজি রিপোর্ট বা পেসি, ওই সমস্ত জিনিস বলেছি। তো আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে রিজনিং চ্যাপ্টারটা, অর্থাৎ পেপার ওয়ানে যে রিজনিং থাকবে 25 নম্বরের, সেই রিজনিং পার্টটা কোন কোন চ্যাপ্টার করতে হবে সেই ব্যাপার নিয়ে আলোচনা করব। তার আগে বলে দিই যে পরীক্ষা প্রস্তুতিতে সেকেন্ড ব্যাচ অর্থাৎ ফার্স্ট ব্যাচে অ্যাডমিশন ক্লোজ হয়ে গেছিল, তারপরে অনেকে তোমরা কন্ট্যাক্ট করছিলে, সেই কারণের জন্য সেকেন্ড ব্যাচ আবার ওপেন করতে হলো। যারা সেকেন্ড ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো এবং আজকে থেকেই সন্ধ্যাবেলা 6টা থেকে প্রথম ক্লাস থেকে যদি মিস না করতে চাও, তাহলে হচ্ছে 7797427474 এই নাম্বারে অনলি হোয়াটসঅ্যাপ করবে, সেখানে ডিটেলস তোমাদেরকে প্রোভাইড করা হবে, সেই মতো অ্যাডমিশন হয়ে যেতে পারো। কারণ এর পরে আজকের পরে আর হচ্ছে এখন অ্যাডমিশন দেওয়া হবে না। যদি মনে হয় তাহলে সেই ক্ষেত্রে মাঠ রেজাল্ট আউট হয়ে যাওয়ার পরে সেটা দেখা যেতে পারে, কিন্তু সেই সময় হয়তো অসুবিধা হবে, তার কারণ এখানে অনেকটা ক্লাস এগিয়ে যাবে। সেই সময় কিন্তু আমি আর পিছনের জিনিসগুলোকে আবার নতুন করে বলতে পারবো না। তো যাই হোক, যারা অ্যাডমিশন হয়ে যাওয়া তোমরা এই নাম্বারে, যারা অনেকেই কন্ট্যাক্ট করছিলে, এই নাম্বারে কন্ট্যাক্ট করে অ্যাডমিশনটা হয়ে যেতে পারো। এবার রিজনিং যে 25 নম্বর থাকবে, যে শোনা যাচ্ছে যেটা হচ্ছে 2019-এর নিয়মে বা আগেকার নিয়মে যদি হয়, তাহলে রিজনিং পার্টটা নিয়ে অতটা খুব একটা এফেক্ট পড়বে না, যেটা হয়তো জিকেতে এফেক্ট পড়বে। জিকেতে যেটা অনলাইনার হচ্ছিল সেটা আগেকার নিয়মে যদি হয়, 5+5 হতে পারে, বা 2.5 নম্বর করে 4টে পয়েন্ট হতে পারে, বা 4+3+ এরকম ভাবে প্যাটার্নে হতে পারে। তবে রিজনিং এর একটা যেটা ব্যাপার সেটা হচ্ছে এসআরটি অর্থাৎ সিচুয়েশন রিয়াকশন টেস্ট এখানে বলছি, অর্থাৎ এসআই এর ক্ষেত্রে এরকম কোনো নাম দেওয়া হয় না, কিন্তু এসএসবি বা আরপিএফ এ পড়লে এটার নাম বলা হয় ওটাই, যে সিচুয়েশন রিয়াকশন টেস্ট। মানে একটা পরিস্থিতি বা সিচুয়েশন বলে দেবে, 4খানা অপশন দেওয়া থাকবে, তো সেই রকম পরিস্থিতিতে সেই 4টের মধ্যে কোনটা বেস্ট সব থেকে উপায় হবে সেটাই আনসার করা, এটাকেই বলা হচ্ছে। সেটা আমি অবশ্যই প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন দেখিয়ে দেবো, তারপরে বেশ কিছু কোশ্চেন আলোচনা করে দেবো। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে পাজেল। পাজেল মানে হতে পারে, ধরো 5জন ব্যক্তি বললো ABCDE, এ 6জনও হতে পারে। সেই সমস্ত ব্যক্তির হয়তো বাড়ি কলকাতা, কারো দিল্লি, কারো মুম্বাই, কেউ হয়তো ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, কেউ টিচার, এরকম ভাবে বলে দিতে পারে। বলে দিয়ে তোমাকে একটা হয়তো দেখা যাচ্ছে যে কিছু ডেটা ইনসাফিসিয়েন্ট থাকবে, ওই ছকের মাধ্যমে তোমাকে বের করে সেটাকে সলভ করতে হবে। তারপর 3 নম্বর যেটা, সিটিং অ্যারেঞ্জমেন্ট থাকতে পারে, কেউ বৃত্তাকার টেবিলের মধ্যে বসে আছে 7জন বা 8জন ব্যক্তি, এ ওর বাম পাশে, এ ওর মাঝখানে, সেটাকে করতে হবে। সেটা ছবি এঁকে ডেসক্রিপটিভে তোমাকে লিখে করতে হবে। আর তারপরে হতে পারে আটকোনা টেবিলের মধ্যে বসে আছে, বা এ উপর থেকে এত নম্বর, পিছন থেকে এত নম্বর, এই জিনিসগুলো ডেসক্রিপটিভে আসতে পারে। আর একটা যেটা ডেসক্রিপটিভ চ্যাপ্টার, সেটা হচ্ছে স্টেটমেন্ট কনক্লুশন, সিলোজিজম এবং হচ্ছে ভেন ডায়াগ্রাম। সিলোজিজম এবং ভেন ডায়াগ্রামের উপরে অলরেডি এসওআই যে সিভিল ডিফেন্সের পরীক্ষা, সেখানে কিন্তু অলরেডি এসেছিল। আর বাদবাকি কিছু চ্যাপ্টার থাকতে পারে, যেমন হচ্ছে অ্যানালজি, তারপর হচ্ছে নাম্বার ডিজিট ক্যালকুলেশন, তারপর হচ্ছে লেটার বা নাম্বার সিরিজ, তারপর কোডিং ডিকোডিং, এই সমস্ত চ্যাপ্টার থেকে দিলে হয়তো শর্ট 2 নম্বরের থাকতে পারে, বা 2 নম্বরের দিলেও, বা ব্লাড রিলেশন 2 নম্বরের দিলে তোমাকে ওই এক্সপ্লেনেশনটুকু দিয়ে দিতে হবে। আর প্রথম যেই কটা চ্যাপ্টার আছে, বা প্রথম 3টে চ্যাপ্টার, এসআরডি, পাজেল, সিটিং অ্যারেঞ্জমেন্ট, এইগুলো 5 করে থাকতে পারে, বা হয়তো 8 নম্বরে দিতে পারে একটা কোশ্চেন, বা একটা নম্বরে 10 নম্বরও থাকতে পারে। তো প্রথমে আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে এসআরটি অর্থাৎ সিচুয়েশন মূলক যে কোশ্চেন, সেটা আলোচনা করব। তার আগে তোমাদেরকে প্রিভিয়াস ইয়ার একটা কোশ্চেন দিই, যে কেমন কোশ্চেন দিয়ে কি করতে বলে। এটা হচ্ছে 2018 সালের রিক্রুটমেন্টের, 2019 সালে যেটা পরীক্ষা হয়েছিল, যে আপনি একটি ব্যস্ত মলের মধ্যে পায়ে হেঁটে টহলদারি করতে করতে একটি ফার্মাসির মধ্যে গন্ডগোল শুনতে পেলেন। যে মুহূর্তে আপনি ফার্মাসির সামনের দরজার কাছে এসে পৌঁছালেন, সেই মুহূর্তে একটি লোক দরজা খুলে বেরিয়ে এলো এবং আপনার সহমহিলা পুলিশ কর্মীকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দিল। লোকটি তারপর দৌড়ে মল থেকে বেরিয়ে যেতে লাগলো। আপনার সহকর্মী তার পাঁজরের নিচে ছুরিকাঘাত দেখিয়ে আর্তনাদ করে উঠলেন, ওই লোকটি আমাকে ছুরিকাঘাত করেছে। তার মানে কি হয়েছে, যে আপনি একজন এসআই মহিলা সহকর্মীর সঙ্গে একটা মলে টহলদারি করতে গেছেন এবং একটা ফার্মাসির মধ্যে গন্ডগোল শুনতে পেলেন। তো যে মুহূর্তে ফার্মাসির দরজার কাছে পৌঁছলেন, সেই মুহূর্তে একটি লোক দরজা খুলে বেরিয়ে এলো এবং আপনার সহমহিলা পুলিশ কর্মীকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দিল। তারপর লোকটি দৌড়ে মল থেকে বেরিয়ে যেতে লাগলো। যে সহকর্মী তার পাঁজরের নিচে ছুরিকাঘাত দেখিয়ে আর্তনাদ করলেন যে ওই লোকটি ছুরিকাঘাত করেছে। এই হচ্ছে সিচুয়েশন। এবার অপশন কি দিয়েছে, যে আপনি
অপশন এ হচ্ছে আপনি একটি অ্যাম্বুলেন্স ডাকবেন এবং অবিলম্বে যে লোকটি আপনার সহকর্মীকে ছুরিকাঘাত করেছে তাকে ধরবার জন্য বেরিয়ে পড়বেন। বি হচ্ছে একটি অ্যাম্বুলেন্স ডাকবেন এবং প্রাথমিক শুশ্রূষার জন্য আপনার সহকর্মীর পাশে থাকবেন। সি হচ্ছে আপনার আগ্নেয়াস্ত্র ব্যবহার করে অপরাধীকে গুলি করবেন। ডি হচ্ছে ফার্মাসিতে যাবেন গন্ডগোলের কারণ সম্পর্কে তদন্ত করতে। এবার দিয়েছে চারখানা অপশন, তাহলে একটা হচ্ছে অ্যাম্বুলেন্স ডেকে ওই ওই লোকটাকে ধরতে বেরিয়ে যাবো সেই দুষ্কৃতীকে। বি হচ্ছে অ্যাম্বুলেন্স ডাকবো এবং হচ্ছে সেই সহকর্মীর পাশেই থাকবো। সি হচ্ছে আপনার আগ্নেয়াস্ত্র ব্যবহার করে অপরাধীকে গুলি করব। আর হচ্ছে ডি হচ্ছে ফার্মাসিতে যাওয়া গন্ডগোলের কারণ সম্পর্কে তদন্ত করতে। দিয়ে কি বলেছে, উপরের কোনটি আপনি করবেন এবং কেন, এবং বাকিগুলি কেন করবেন না, উত্তরের সপক্ষে যুক্তি দিন। অর্থাৎ কোনটি করতে হবে সেটার ব্যাখ্যা দিতে হবে, বাকিগুলো কেন করব না সেইগুলোরও তোমাকে এক্সপ্লেনেশন দিতে হবে। তাহলে দেখো, এটার আগে আনসার আমি বলে দিই। এটার আনসার বলে দেওয়ার পরে আমি নিয়ম বা কিভাবে কি করতে হবে কিছু ডেমো করিয়ে দেবো। তার আগে বলে দিই, এখানে এবিসিডি অপশনের মধ্যে যেটা রাইট আনসার হবে সেটা হচ্ছে অপশন বি। অপশন বি হচ্ছে রাইট আনসার। অনেকে হয়তো বলতে পারো যে অ্যাম্বুলেন্স ডাকবো, ডেকে সেই লোকটাকে ধরতে বেরিয়ে যাবে, কারণ লোকটা হয়তো হাতছাড়া হয়ে যাবে। তা নয়, যে ব্যাপারটা হচ্ছে সবসময় মানুষের জীবনটা হচ্ছে প্রাণটা আগে। একজন নিরীহ মানুষের প্রাণ যাওয়ার থেকে হাজারজন দুষ্কৃতীকে ছেড়ে দিতে হোক সেটা দেওয়া যেতে পারে, কিন্তু একটা নিরীহ মানুষের জন্য প্রাণ না যায়, বা হচ্ছে বিশেষ করে সহকর্মী একই ডিপার্টমেন্টে আছে, আর সেই দুষ্কৃতীকে ধরার জন্য প্রচুর অপশন আছে, কারণ ব্যস্ত মল, সিসিটিভি ক্যামেরা, ফার্মাসি থেকে বেরিয়েছে, যে ফার্মাসির লোক তাকে আইডেন্টিফাই করতে পারবে। তারপরে সেই মহিলা কর্মী তাকে দেখেছে, তাকেও দেখে স্কেচ বানিয়ে মানে আইডেন্টিফাই করতে পারবে। অনেক অপশন আছে, কিন্তু সেই মুহূর্তে হচ্ছে সহকর্মীর পাশে থাকাটা হচ্ছে জরুরি। তো আনসারটা কিভাবে কি লিখতে হবে দেখো, যে উত্তর হচ্ছে এইভাবে লিখবে যে চারটি বিকল্পের মধ্যে আমি বি করব, অর্থাৎ অ্যাম্বুলেন্স ডেকে প্রাথমিক চিকিৎসা না করলে অনেকটা রক্তক্ষরণ হয়ে মৃত্যু ঘটতে পারে, তাই সহকর্মীর প্রাণ বাঁচানো আগে জরুরি। ওই দুষ্কৃতীকে ব্যস্ত মলে, সিসিটিভি বা ফার্মাসি থেকেও শনাক্ত করা যাবে পরবর্তীকালে। তাহলে যেটা করব সেটার এক্সপ্লেনেশন দিয়ে দিলাম। বাকিগুলো কেন করব না সেগুলোর এক্সপ্লেনেশন দিতে হবে। প্রথমে যেটা ছিল যে অ্যাম্বুলেন্স ডেকে আমি দুষ্কৃতীকে ধরতে চলে যাব, তার ব্যাখ্যাটা কি যে কেন করব না। অ্যাম্বুলেন্স ডেকে দুষ্কৃতীকে ধরতে বেরিয়ে গেলে অ্যাম্বুলেন্স সঠিক সময়ে সঠিক জায়গাতে পৌঁছাতে দেরি হলে সহকর্মীর বিপদ ঘটতে পারে। এইখানে আরেকটা জিনিস আমি যদিও পরে আসছি দিয়ে বলবো নিয়মগুলো, তাও এখানে বলে দিই যে কেন। এখানে সিচুয়েশন মূলক কোশ্চেন মানে হচ্ছে তুমি নিজেই আছো, আরো অন্যান্য লোক থাকতে পারে, ডিপার্টমেন্টের লোক থাকতে পারে, কিন্তু ওই সিচুয়েশনটা হ্যান্ডেল তোমাকেই করতে হবে। অন্যজনের সাহায্য বা অন্যের উপরে দায়িত্ব ফেলে দেবে সেটাও নয়, কারণ অ্যাম্বুলেন্স তো ওই জায়গাতে, কোন জায়গা, ব্যস্ত মহল, কোথায় আছে না আছে, কিভাবে পৌঁছাবে অ্যাম্বুলেন্স। তো এটা একটা ব্যাপার। আর তাছাড়া সেই সময়ে প্রাথমিক চিকিৎসাটাও দরকার, নাহলে রক্তক্ষরণ হবে। আগ্নেয়াস্ত্র বের করে গুলি করলে লক্ষ্যভ্রষ্ট হয়ে ব্যস্ত মলের সাধারণ লোকজন আহত হতে পারে, বা একটা ভীতি সন্ত্রস্ত ছড়িয়ে পড়তে পারে, কারণ ওখানে ফায়ারিং করলে বা গুলি করলে বা লক্ষ্যবস্তুে অন্য মানুষকে লেগে যেতে পারে। সহকর্মীর প্রাথমিক চিকিৎসা ওই অ্যাম্বুলেন্সে তুলে দেওয়ার পর একটা যেটা আছে যে আমি ওই ফার্মাসিতে যাব গন্ডগোলের কারণ ব্যাখ্যা করতে, তো সহকর্মীর প্রাথমিক চিকিৎসা ওই অ্যাম্বুলেন্সে তুলে দেওয়ার পর ফার্মাসিতে যাব বা গন্ডগোলের কারণটা জানবো বা সেই দুষ্কৃতীকে শনাক্ত করব। সেটা তখন নাই, সেটা ওই সমস্ত কাজ হয়ে যাওয়ার পরে। তাহলে এটাও হলো। এবার তাহলে আমি বলে দিই যে আহ, এইরকম সিচুয়েশন কোশ্চেন করার জন্য এই চারটে পয়েন্টকে তোমাকে ভালো করে বুঝতে হবে। তার আগে বলে দিই যে পরীক্ষা প্রস্তুতিতে যারা সেকেন্ড ব্যাচে, দ্বিতীয় ব্যাচে যারা অ্যাডমিশন নিতে চাইছো, আজকে সন্ধ্যাবেলা 6টা থেকে ক্লাস শুরু হচ্ছে। এই শেষ সুযোগ তোমাদের প্রথম থেকে আবার ক্লাস বুঝে নেওয়ার বা হচ্ছে করার। তোমরা 7797427474 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। তো নিয়মটা কি হয়েছে যে পুরো টাস্কটা কমপ্লিট হতে হবে, অর্থাৎ যে টাস্ক তোমাকে দেওয়া হবে, যে কাজটা দেওয়া হচ্ছে, সেই কাজটা যেন কমপ্লিট রেসপন্স হয়, মানে কমপ্লিট পুরোটা যেন হয়। 2 নম্বর হচ্ছে বেশি কঠিন করে ভাবলে হবে না, সহজ সরলভাবে ভাবতে হবে এবং পার্মানেন্ট সলিউশনের কথা তোমাকে ভাবতে হবে না, ওই মুহূর্তে ওই সিচুয়েশনে কোনটা বেস্ট হবে সেটাই করতে হবে। 3 নম্বর হচ্ছে নেতিবাচক ধারণাকে নিয়ে আসা যাবে না, কোনো নেগেটিভিটি এখানে নিয়ে আসা যাবে না। 4 নম্বর হচ্ছে লজিক্যাল, প্রাসঙ্গিক, আদর্শ উত্তরটি নিতে হবে। মানে এরকম নয় যে চারখানা অপশনের মধ্যে আমি যেটা করলাম সেটার এক্সপ্লেনেশন দিলেই হবে, তা নয়। চারটের মধ্যে সব থেকে বেস্ট আনসার একটাই হবে, মানে বোর্ড যেটা নির্ধারিত করবে বা সব থেকে যেটা যুক্তিযুক্ত সেই আনসারটাকেই নেওয়া হবে, সেটাই উত্তর।
তো সব থেকে লজিক্যাল, প্রাসঙ্গিক এবং হচ্ছে আদর্শ। মনে হতে পারে যে আরো এগুলোও করা যাবে, কিন্তু তাদের মধ্যেও, চারটির মধ্যেও যেটা সব থেকে বেস্ট সেটাই তোমাকে নিতে হবে। তো সেরকম কিছু ডেমো আর কিছু কোশ্চেন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যে ধরুন থানায় আপনি আপনার সিনিয়র অফিসারের সাথে একটি গুরুত্বপূর্ণ কেস নিয়ে আলোচনার জন্য মিটিং আছে সকাল 10টায়। যে থানায় সিনিয়র অফিসারের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ কেস নিয়ে মিটিং আছে সকাল 10টার সময়। তো প্রাকৃতিক দুর্যোগের কারণে আপনার থানা যাবার রাস্তা অবরোধ হয়েছে, সচল অবস্থা ফিরতে অনেক সময় লাগবে, আপনি কি করবেন? মানে সিনিয়র অফিসারের সঙ্গে ধরো তোমার মিটিং আছে, তুমি নবনিযুক্ত সাব ইন্সপেক্টর বা একজন হচ্ছে সাব ইন্সপেক্টর। সাধারণত এসআরডি যে কোশ্চেনগুলো দেওয়া হয় সেগুলো সব ডিপার্টমেন্টালের সঙ্গেই জড়িত থাকে, মানে পুলিশ সংক্রান্ত এরকম ব্যাপারই থাকে। তো মিটিং রয়েছে সকাল 10টার সময়, কিন্তু দুর্যোগের কারণে সেই রাস্তাও অবরোধ হয়ে আছে, তাহলে সচল অবস্থায় ফিরতে বেশ কিছুটা সময় লাগবে, আপনি কি করবেন? অপশন এ হচ্ছে যে মেরামতকারীদের কাজে আমি সাহায্য করব যাতে তাড়াতাড়ি কাজটি হয়। মানে তুমি দেখছো যে রাস্তা অবরোধ হয়ে আছে এবং রাস্তা সারাই করা হয়েছে, হয়তো গাছ ফাছ পড়ে আছে বা কিছু পড়ে আছে, তো বলছো যে মেরামত যারা করছে আমিও তাদের সঙ্গে সাহায্য করবো যাতে তাড়াতাড়ি কাজটা হয়ে যায়। বি হচ্ছে ভিডিও কলের মাধ্যমে গুরুত্বপূর্ণ কেস নিয়ে মিটিংটি সেরে নেবো, করে নেব। সি হচ্ছে যতক্ষণ না রাস্তা অবরোধ ওঠে অপেক্ষা করব। ডি হচ্ছে অন্য কোনো উপায় ভাববো। তো হয়তো অনেকেই ডি অপশনটা অন্য কোনো উপায় ভেবে দেখেই নিয়েছে যে হ্যাঁ অন্য কোনো উপায় যেটা সেটাই হয়তো হবে। হ্যাঁ একদম ঠিক, যে অন্য কোনো উপায় যেটা সেটাই হবে। সেই অন্য উপায়টাও যদি এখানে বলে দিতাম তাহলে হয়তো তোমরা ধরে নিতে সেই অন্য উপায়টা কি। তা আমি যতক্ষণ না পর্যন্ত বলছি ভিডিওটাকে পজ করে ভাবতে পারো যে অন্য উপায়টা কি হবে, পজ করে নিয়ে ভাবতে পারো। তো চলো দেখিয়ে দিই তাহলে রাইট আনসার কি হবে। যে উপরোক্ত বিকল্পগুলির মধ্যে আমি বিকল্প ডি করব, অন্য বিকল্প, অর্থাৎ রাস্তা অবরোধ হয়ে থাকলে অন্য রুট হয়ে যত তাড়াতাড়ি সম্ভব অফিসে পৌঁছে সিনিয়র অফিসারের সাথে গুরুত্বপূর্ণ কেসটা নিয়ে মিটিংটা করব। তা অন্য রুট এমন তো নয় যে স্থির রাস্তা, যে রাস্তা দিয়ে আমি যাচ্ছি হয়তো সেটা শর্টকাট কাছে হতে পারে, কিন্তু অন্য ঘুরেও যাওয়া যেতে পারে। তাই সেরকম অন্য রুট ধরে যাওয়াটা যেটা সেটাই হবে সঠিক, মানে আনসার, বেস্ট আনসার চারটের মধ্যে। বাকিগুলো করবো না, কারণ রাস্তা মেরামত করা আমার ডিউটি না। ঠিক আছে, যে তোমার যেটা ডিউটি সেটাই তোমার করতে হবে। রাস্তা মেরামতের জন্য রাস্তা মেরামতের লোক আছে, রাস্তা মেরামত করা আমার ডিউটি না। গুরুত্বপূর্ণ কেসের ব্যাপারে সবসময় ভিডিও কলে সম্ভব নয়। ঠিক আছে, এখনকার যে কোনো জিনিসের সবই তো ভার্চুয়াল সিস্টেমে হয় বলেই এটার এই অপশনের ফাঁদেও পা দেবে না। যে গুরুত্বপূর্ণ কেসের ক্ষেত্রে কেসটা সবসময় ভিডিও কল এরকম হয় না। তোমাকে আর একটা জিনিস, থানায় তোমাকে বলেছে যে থানায় করতে হবে না, থানাতেই করতে হবে, ওখানে গিয়েই সমস্যার সমাধান করতে হবে। রাস্তা অবরোধ ওঠা পর্যন্ত অপেক্ষা করলে, আর যেটা যেটা আছে যে রাস্তা অবরোধ যতক্ষণ না হবে ততক্ষণ অপেক্ষা করব। যে রাস্তা অবরোধ ওঠা পর্যন্ত অপেক্ষা করলে অনেক দেরি হতে পারে, তাই বিকল্পভাবে তাড়াতাড়ি পৌঁছানোই ভালো। খুব একটা বেশি বড় করে জটিল করে লিখতে হবে না, সহজ সরলভাবে এইভাবে লিখলেই হবে। যে 5 নম্বর আছে বলে আমি প্রচুর লিখলাম, ঠিক আছে, তা করতে হবে না। 2 নম্বর দেখো, যে পুলিশের ট্রেনিং এর সময় আপনার প্রশিক্ষক দাবি করলেন পুলিশে চাকরি করার জন্য আপনি বেশ কিছু বিষয়ে আনফিট, আপনি কি করবেন? এ হচ্ছে ব্যাপারটি এড়িয়ে যাব। বি হচ্ছে প্রশিক্ষককে বলবো যেহেতু আমি সমস্ত পরীক্ষায় পাস করেছি তাই অবশ্যই আমি যোগ্য। সি হচ্ছে প্রশিক্ষকের কথা মেনে নিজেকে ফিট করার চেষ্টা করব। ডি হচ্ছে পুলিশের ট্রেনিং ছেড়ে অন্য কোনো সিভিল জবের চেষ্টা করব। তাহলে ভালো করে সিচুয়েশনটা আবার বুঝে নাও, যে পুলিশের ট্রেনিং করছে সেই সময় আপনার যে ট্রেনার আছে, প্রশিক্ষক আছে, সে বলছে যে চাকরি করার জন্য আপনি বেশ কিছু বিষয়ে আনফিট, তো আপনি কি করবেন? এ হচ্ছে ব্যাপারটা এড়িয়ে যাব। বি হচ্ছে প্রশিক্ষককে বলবো যেহেতু আমি সমস্ত পরীক্ষায় পাস করেছি তাই আমি অবশ্যই যোগ্য। সি হচ্ছে প্রশিক্ষকের কথা মেনে নিজেকে ফিট করার চেষ্টা করব। ডি হচ্ছে পুলিশের ট্রেনিং ছেড়ে অন্য কোনো সিভিল জবের চেষ্টা করব। তো কি হবে আনসার? অপশন এ নাকি বি নাকি সি নাকি ডি? হ্যাঁ, তো রাইট আনসার যেটা হবে সেটা হচ্ছে, রাইট আনসার হচ্ছে অপশন সি। যে উপরের বিকল্পগুলির মধ্যে আমি বিকল্প সি করব, অর্থাৎ আমার প্রশিক্ষকের পরামর্শ অনুযায়ী যে সমস্ত জায়গায় আমার দুর্বলতা আছে, এটা দুবার আমার হয়ে গেছে, যে প্রশিক্ষকের পরামর্শ অনুযায়ী যে সমস্ত জায়গায় আমার দুর্বলতা আছে সেগুলো কাটিয়ে উঠে নিজেকে একজন সফল প্রার্থী হিসেবে প্রমাণ করব। বাকিগুলো করবো না কেন? বাকিগুলো করবো না তার কারণ হচ্ছে যেহেতু আমার প্রশিক্ষক বলছেন তাই ব্যাপারটা কি এড়িয়ে যাওয়া ঠিক নয়। ঠিক আছে, প্রশিক্ষকই তো বলছেন, ট্রেনার, তার মানে নিশ্চয়ই কোনো ভুল ভ্রান্তি আমার মধ্যে দেখেছেন বলেই বলছেন। একজন পুলিশ হিসেবে সঠিক কর্তব্য পালন করার জন্য শুধুমাত্র পরীক্ষায় পাস করা যথেষ্ট নয়। যে পরীক্ষায় পাস করে এসেছি সেটা তো পরীক্ষায়, তুমি ট্রেনিং এর জন্য তুমি হলে, ঠিক আছে, এমনিতে কি একজন পরীক্ষায় পাস করা মানে সে চাকরির জন্য কিন্তু কনফার্ম হয় না। যে কোনো চাকরিতে এমনিতে হচ্ছে 3 বছর পরে কনফার্ম হয়। তো ওই
ট্রেনিংটা পাস না করলেও কিন্তু হবে না। যদি এরকম হয় না সবাই ট্রেনিংয়ে মানে মেরিট লিস্টে নাম উঠে যাওয়া মানে সেই জব করবেই। তো যাই হোক সেটাই যে ওটা হয়ে যাওয়ার মানে তুমি ট্রেনিংয়ের জন্য যাচ্ছ বা ট্রেনিংয়ে তোমাকে পাস হতে হবে। তো একজন পুলিশ হিসেবে সঠিক কর্তব্য পালন করার জন্য শুধুমাত্র পরীক্ষায় পাস করা যথেষ্ট নয়, তার জন্য প্রকৃত প্রশিক্ষণও দরকার আছে। তাই প্রশিক্ষকের পরামর্শ অনুযায়ী চলবো। এটা হচ্ছে 2020 সালের। ঠিক আছে, এটা হচ্ছে 2020 সালের। ওর আগেরটা যেটা দেখালাম 2018 সালে, 2019 সালে পরীক্ষা হয়েছিল। এটা হচ্ছে 2020 সালে যে পরীক্ষা হয়েছিল মেন্স, সেটার হচ্ছে এসআরটি। যে মহকুমা পুলিশ আধিকারিকের দপ্তরে স্থানীয় মানুষজন ইভটিজিং এর অভিযোগ জমা করেছেন। মহকুমা পুলিশ আধিকারিক দ্রুত অভিযোগের তদন্ত এবং সমস্ত নির্মূল করার নির্দেশ দিয়েছেন এবং উনি আপনাকে এলাকায় গোপনে নজর রাখার বিশেষ নির্দেশ দিয়েছেন। আপনি 4টি অবস্থার বর্ণনা দেওয়া আছে। আপনি কোন ক্ষেত্রে হস্তক্ষেপ করবেন, আপনার উত্তর যুক্তিসহ ব্যাখ্যা করুন। দেখো, আগে যে 2018 সালের কোশ্চেনটার সঙ্গে যদি আমি কম্পেয়ার করি, এখানে কি কোশ্চেন মানে বলেছিল লাস্টে যে আপনি কোনটি করবেন এবং কেন, বাকিগুলো কেন করবেন না তার সপক্ষে যুক্তি দিন। এইখানে যে কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিয়েছে, সেখানে বলেছে যে আপনি কোন ক্ষেত্রে হস্তক্ষেপ করবেন, আপনার উত্তর যুক্তিসহ ব্যাখ্যা করুন। তো অ্যাকচুয়ালি এইটা বলা মানেও কিন্তু তাই যে বাকিগুলো কেন করব না, আর যেটা আমি করছি সবটা এক্সপ্লেনেশন দিয়েই কনক্লুশন টানা উচিত লাস্টে। ঠিক আছে, অর্থাৎ এইখানেও ঘুরিয়ে বলতে গেলে বাকিগুলো কেন করব না সেই জিনিসগুলোও লিখতে হবে। তো অপশন আমরা দেখে নিই কি আছে। যে অপশন এতে দেওয়া আছে সন্ধ্যাবেলা। আচ্ছা, উত্তপ্ত মানে ওই ইপটিজিং মানে অনেকে হয়তো জানে না। ইপটিজিং মানে হচ্ছে উত্তপ্ত করা। মানে হয়তো কোনো মহিলা কেউ হেঁটে যাচ্ছে, সেই ছেলেপেলেরা থাকে না দেখবে, চুলওয়ালা, চুল লাল করে নেয়, তারপরে হাতে ব্রেসলেট বালা ফালা পরে নেয়, তারপরে হচ্ছে এই উঁচুওয়ালা মোটর সাইকেলে বসে থাকে, দিয়ে ধরো যেটাকে আমরা গোদা বাংলায় বলি টোন টিটকারি মারা। ঠিক আছে, টোন টিটকারি মারা, সেটাকে বলা হচ্ছে ইপটিজিং। তো সেরকমই মানে হচ্ছে আপনার এলাকাতে। তো অভিযোগ জমা পড়েছে অনেক যে এরকম হচ্ছে। তো সেই ব্যাপারে আপনি যে 4টে বিকল্প ব্যবস্থা দেওয়া আছে, সেই 4টের মধ্যে কোনটাকে আপনার সন্দেহজনক বা কোনটি আপনি হস্তক্ষেপ করবেন। যে অপশনই হচ্ছে সন্ধ্যাবেলা একটি ছেলে ও একটি মেয়ে হাত ধরাধরি করে হেঁটে যাচ্ছে, এটা হবে না। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হেঁটে যাচ্ছে, ঠিক আছে, তাই এটা হবে না। বি হচ্ছে এক হাতে ব্রিফকেস হাতে অন্য হাতে ফোনে কথা বলতে বলতে এক ব্যক্তি এক মহিলার পিছনে হাঁটছেন। ঠিক আছে, এক মহিলা হাঁটছে, তার পিছন পিছন ব্রিফকেস সাথে একজন লোক হাঁটছে। এটাও হবে না। এটা দুজন পথচারী হতে পারে, বা ও হচ্ছে সেই মহিলার কুলি হতে পারে, সেই মহিলার হয়তো লাগেজ বয়ে নিয়ে যাচ্ছে। সি হচ্ছে রাস্তার মোড়ের চায়ের দোকানে বসে কয়েকজন ব্যক্তি রাস্তায় চলাচল করা মানুষকে লক্ষ্য করছেন। ঠিক আছে, দেখবে মোড়কে মোড়কে সব বসে থাকে। আর সব থেকে বিজ্ঞ মানুষ যেগুলো, তাদেরকে কিন্তু ওই চায়ের দোকানেই পাওয়া যায়। এরা সব খেলাধুলা, অনন্ত আম্বানির বিয়ে, মুকেশ আম্বানির এই সমস্ত জিনিস নিয়েই সব আলোচনা ফালোচনা করে। এরাই বিজ্ঞ মানুষ আর কি। তো এটা সাধারণ ব্যাপার। ওরা রাস্তায় চায়ের দোকানে বসে থাকতে কোন ব্যক্তি কি আসছে যাচ্ছে না যাচ্ছে সেগুলো একটু দেখছে, ওটা দেখবে। ডি হচ্ছে বেশ কিছুক্ষণ ধরে একটি লোক একটি মহিলাকে অনুসরণ করছে। তাহলে কি হবে, এই লাস্টের যেটা, দেখো এটা কিন্তু কনফার্ম বা এই জিনিসটা বলেন যে আপনি কোনটি ক্ষেত্রে হস্তক্ষেপ করবেন এই 4টে জিনিসের মধ্যে। প্রাথমিকভাবে এটা যে হবেই তা নয়, তা হচ্ছে অপশন ডি। প্রাথমিকভাবে যেটা হবে সেটা হচ্ছে এই ব্যাপারটাতে আমি হস্তক্ষেপ করব, কারণ বেশ কিছুক্ষণ ধরে অনুসরণ করা এটা কোনো স্বাভাবিক ঘটনা নয়। তাহলে কিভাবে লিখতে হবে যে 4টি অবস্থার মধ্যে আমি হস্তক্ষেপ করব, ডি বিকল্প, কারণ বেশ কিছুক্ষণ ধরে দুটি লোকের একটি মহিলাকে অনুসরণ করা এটি স্বাভাবিক ঘটনা নয়। যেটা একটি ছেলে আছে, একটি ছেলে একটি মেয়ে হাত ধরাধরি করে যাচ্ছে, তখন হেঁটে যাচ্ছে, তখন তারা একে অপরের বিশেষ পরিচিত। যেটা বললাম গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সেই সমস্ত জিনিস তো আর লেখা যাবে না, তাই বিশেষ পরিচিত সেটাই বলতে হবে। তবে যে ব্রিফকেস সাথে ফোনে কথা বলতে বলতে এক মহিলার পিছনে হাঁটা ব্যক্তি, সেই মহিলার কুলি হতে পারে বা দুজনেই পথচারী। রাস্তার মোড়ে চায়ের দোকানে বসে থাকা কয়েকজন ব্যক্তি রাস্তায় চলাচলা মানুষদের লক্ষ্য করে, এটা হচ্ছে একটা সাধারণ ঘটনা। তো এইগুলো বলে দিয়ে লাস্টে আর একবার কনক্লুশন টেনে দাও যে এই জন্য আমি প্রাথমিকভাবে বিকল্প ডিতে হস্তক্ষেপ করব। তাই যেমনভাবে প্রশ্ন আসুক না কেন, সবার প্রথমে উত্তরটাকে আগে লিখে দেবে। ঠিক আছে, সবার প্রথমে আগে উত্তরটা লিখে দেওয়া ভালো। তারপরে তুমি অন্য এক্সপ্লেনেশন যা দেওয়ার তাই সেটা পরের প্যারাগ্রাফে দাও। আর একটা জিনিস, কোনো কারণে যদি কোনো ক্যান্ডিডেট কেউ যদি অপশন চুজ করতেই ভুল করো, তাহলে কিন্তু একটা নাম্বারও পাবে না। যে অন্যগুলো বাকিগুলো কেন করবে না, সেইগুলোর হয়তো এক্সপ্লেনেশন ঠিক আছে, কিন্তু আনসারটাই তোমার ভুল চুজ করেছো, তাহলে কিন্তু একটা নাম্বারও পাবে না, এটা মনে রাখবে। তাহলে আজকে এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।
আর ওটাই বললাম যে যারা পরীক্ষার প্রস্তুতির সেকেন্ড ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো তোমরা 7797474747 এই নাম্বারে অনলি হোয়াটসঅ্যাপ করবে, কল করলে হয়তো পাবে না কলে।